হাই স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা এবছর একাদশ শ্রেণী কমপ্লিট করলে এবং আগামী বছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে, আজকের ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞানের একটি কমপ্লিট সাজেশন দেব। তো সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি বছরের শুরুতে প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা করে পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু সারা বছরের মধ্যে তোমাদের সমস্ত সাবজেক্টের সিলেবাস তোমরা কমপ্লিট করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পরীক্ষার আগে ওই 3 মাস 4 মাস আগে রাত জেগে 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা শরীর খারাপ করে পড়াশুনো করা লাগবে না, যদি তোমরা এখন থেকে 1 থেকে 2 ঘন্টা করে পড়াশুনো করতে পারো। দেখো, তোমরা একটা বিষয় ভালো করে ভেবে দেখো, তোমরা যখন মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছিলে, তখন ঠিক এরকম একটা মানসিকতা পোষণ করেছিলে যে এবার ঠিক পড়বো, কিন্তু সারা বছর তোমরা সবাই ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারোনি। তোমরা জানো তোমরা ক্লাস 11-এ কেমন পরীক্ষা দিয়েছো। ঠিক তোমরা যখন ক্লাস 11-এ খারাপ পরীক্ষা দিয়েছো, ঠিক তোমরা কিন্তু এখন ভাবছো এবার উচ্চ মাধ্যমিকের আগে ঠিক দারুণভাবে সারা বছর পড়াশোনা করব, কিন্তু তারপরেও বলছি তোমরা ঠিকঠাকভাবে পড়তে পারবে না। কেন পড়তে পারবে না? কারণ তোমাদের মানসিকতা ঠিক নেই। কারণ তোমরা বারবার ঠিক এরকম ধরনের মানসিকতা পোষণ করো যে এবার ঠিক পড়বো, কাল থেকে ঠিক পড়বো, কিন্তু একটা বিষয় মাথায় রেখো, কাল কখনো আসে না। যারা ভাবছো আজকে নয় কালকে পড়বো, তাদের এই কাল কখনো আসেনি। তাই তোমরা যদি মনে করো যে এবার ঠিক আমি ভালো রেজাল্ট করব, তাহলে আমি বলবো কাল যেটা করবে ভাবছো সেটা আজ করো, এবং আজ যেটা করবে ভাবছো সেটা এখনই করো। যদি এই মেন্টালিটি নিয়ে প্রথম থেকে তোমরা প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা করে পড়তে পারো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা সারা বছরের মধ্যে অনায়াসে হাসতে খেলতে তোমাদের টোটাল সাবজেক্টের সিলেবাস তোমরা কমপ্লিট করে 2025 সালের উচ্চ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে পারো। চলো তাহলে তোমরা দেখে নাও পলিটিক্যাল সায়েন্সের কমপ্লিট সাজেশন, এবং এখানে যে সাজেশনে যে সমস্ত আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি, সেই সমস্ত প্রশ্ন থেকেই কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে, এমনটি আমি আশা করছি। তাহলে চলো দেখে নাও সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এবার দেখে নাও অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখো, অধ্যায় হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, জাতীয় শক্তির সংজ্ঞা লেখো, জাতীয় শক্তির উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অন্যরকম ভাবে আসতে পারে, যেমন ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার বিভিন্ন উপাদান আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, জাতীয় স্বার্থ বলতে কি বোঝো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদান আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, বিশ্বায়ন বলতে কি বোঝো, বিভিন্ন প্রকারের বিশ্বায়ন বা বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। তো এই আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে এই মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্ন তোমাদের জন্য দিলাম। এখান থেকে আশা করি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার দেখে নাও পরের অধ্যায়, কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নটি অন্যরকম ভাবে আসতে পারে, যেমন উদারনীতিবাদের মূল সূত্রগুলি বিশ্লেষণ করো। এবার দেখে নাও 2 নম্বর প্রশ্ন, মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এবার দেখে নাও পরের প্রশ্নটি, গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অন্যরকম ভাবে আসতে পারে, যেমন গান্ধীর রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। তো এই হলো মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্ন এই অধ্যায় থেকে। এখান থেকেও তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার দেখে নাও পরের অধ্যায়, সরকারের বিভিন্ন বিভাগ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি হলো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্নটি দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি উল্লেখ করো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি উল্লেখ করো। পরের প্রশ্নটি দেখো, বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে, বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। তো এই অধ্যায়ের এই মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্ন। এবার তোমরা দেখে নাও পরের অধ্যায়, ভারতের শাসন বিভাগ। প্রথম প্রশ্নটি দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও। রাষ্ট্রপতি থেকে তোমরা এই 2টি প্রশ্ন অবশ্যই করবে।
3 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো এই অধ্যায়ের তোমাদের জন্য 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলো। এবার দেখে নাও পরের অধ্যায় ভারতের আইন বিভাগ। প্রথম প্রশ্নটি দেখো, ভারতের পার্লামেন্ট বা সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের পার্লামেন্ট বা সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্নটি দেখো, ভারতের পার্লামেন্ট বা সংসদের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। ভারতের পার্লামেন্ট বা সংসদের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বা স্পিকারের ভূমিকা পর্যালোচনা করো। তো এই হলো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। এখান থেকেও তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও পরের অধ্যায় ভারতের বিচার বিভাগ। প্রথম প্রশ্নটি দেখো, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। এই প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। যেমন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান এলাকাগুলি কি কি আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান এলাকাগুলি কি কি আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, ভারতের লোক আদালতের উদ্দেশ্য, গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের লোক আদালতের উদ্দেশ্য, গঠন ও কার্যাবলী আলোচনা করো। তো এই অধ্যায়ে তোমাদের জন্য থাকলো মোস্ট ইম্পর্টেন্ট 2টি প্রশ্ন। আশা করি এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। আশা করি তোমরা এখান থেকে সমস্তটাই কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।